এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কোনো কথা যেন বের না হয় তোর মুখ থেকে। ব্যাস, তারপর থেকেই ও চুপচাপ। এরকম ধমক ঠিক কবে খেয়েছিল মনে পড়ছে না ওর। অভিমানে কান্না আসছে। প্রিয় মানুষরা ভুল বুঝলে ভীষণ কষ্ট হয়, সমস্ত জগৎ এলোমেলো লাগে। প্রত্যয় নিশ্চিত ওকে ভুল বুঝেছে, নতুবা আচরণ কেন ক্ষিপ্ত হবে। প্রত্যয় গাড়ি থেকে নামলে পথ আগলে দাঁড়ালো। তুমি আমাকে ভুল বুঝছো। উনি সকালে এসে কথা বলার জন্য জোর করছিল। আমি তাকে জাস্ট এটাই বলতে গিয়েছিলাম কোনো ঝামেলা যেন না করে। সরু চোখে তাকায় প্রত্যয়। কিছুক্ষণ তাকিয়ে থেকে চাহনি নরম করে সে। উষার হাত ধরে বলে, কাকে ভুল বুঝবো আমি? নিজেকে? তুই আমার অস্তিত্বে মিশে গেছিস উষা। নিজের সত্তাকে কেউ ভুল বোঝে না। আমার রাগটা সমীরণ চারটার উপর। তুই দেখা করেছিস, জেলাস হয়েছি আমি, খুব হয়েছে। কিন্তু পরক্ষণ আমার মনে আসে যখন আমাকে তুই অন্য মেয়েদের সাথে দেখতে, কত কষ্ট হতো তোর, কত কষ্ট দিয়েছি আমি তোকে। ভালোবাসার সঠিক সময় উপলব্ধি করলে আমার দ্বারা তো ভুল হতো না রে বসে। ক্ষমা করে দে আমায়। উষা ধীর গতিতে মাথা এলিয়ে দেয় প্রত্যয়ের বুকে। বেসামাল হৃৎস্পন্দন বাধাহীন প্রবেশ করছে তার শ্রবণ গ্রন্থিতে। ভীষণ অবলীলায় ঘুম ভাঙানিয়া পাখির ন্যায় কল কল করে বলে, ভালোবাসা দেরিতে আসলেও সততা, বিশ্বাস, গভীরতা নিয়ে এসেছে। আমি অতীতে বিচরণ করতে চাই না। চাই গভীর ভালোবাসায় চিরকাল পথ হারানো পথিক হয়ে থাকতে। এই পথিককে আর ওইসব বলে পথ হারাতে বাধা দিও না তুমি। প্রত্যয়ের চোখ ছাপিয়ে এক ফোঁটা জল গড়ায়। বলিষ্ঠ হাতে বাহুডোরে বেঁধে রাখে তার হৃদয়ের মালকিনকে। দোতলার বারান্দা থেকে ওদের হিরণময় মুহূর্ত দেখে আলতো করে হাসেন মুশতাক সাহেব। অবশেষে তার মেয়ের জীবনটা পরিপূর্ণ হলো ভালোবাসা পেয়ে। প্রত্যয়ের ছন্নছাড়া জীবনটা খুঁজে পেল গতিপথ। বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ ফিরু ফিরু পায়ে এলো মর্তলোকে। নিজের রাজত্ব এখনও ছাড়াতে পারেনি পুরোপুরি। স্মরণিকা নিবাসে আনাচে কানাচে এই উৎসবের তোড়জোড় চলছে। উষা শাড়ির আঁচল কোমরে গুজে 2 মগ কফি বানিয়ে বসার ঘরে নিয়ে এলো। প্রত্যয় প্রহরের দিকে তাকিয়ে বলল, ভাই, অবশেষে তোমার শ্বশুর আমাদের বাড়িতে তার স্বর্ণ দিয়ে বাধাই করা পা ফেলেছে। কেমন অনুভূতি হচ্ছে তোমার? প্রহর চাটা মারল ওর মাথায়, বলল, আমার শ্বশুরজান তোর মামা। অনুভূতি অনেক গভীর, প্রকাশ করা যাবে না। মাঝে মাঝে মনে হয় বউয়ের থেকে শ্বশুরকে ভালোবাসি বেশি। উষার হাত চালের গরুই মাখামাখি। আলতা ভাইয়ের বাড়ির সবার জন্য বিভিন্ন পিঠা বানাবেন বলে ঠিক করলেন। হাতে সময় কম, তাই সে সাহায্য করে দিচ্ছে। ট্রে রেখে বলল, আসলে তাই মনে হচ্ছে ভাইয়া নিশুকে পাওয়ার জন্য অনেক দ্বন্দ্ব করছে। প্রহর সোফায় গা এলিয়ে বলে, শুধু নিশুকে পাওয়ার জন্য লড়াই করিনি। ছোট থেকে সম্পর্কের অবনতি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম বলে সকল অপমান সহ্য করেও বারবার সবকিছু সঠিক করার পেছনে লেগেছিলাম। উজ্জ্বল সাহেব বড়সড় ফুলের মালা নিয়ে এসেছেন। শত্রুরূপী বন্ধু আসবে বলে কথা। ছেলেদের সামনেই রাখলেন মালাটা। প্রত্যেক চোখ জোড়া সংকুচিত করে প্রশ্ন করল, এটা কি মামুর জন্য? হ্যাঁ। সহস্যে বললেন তিনি। প্রহরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, নিশাদকে এভাবে নিয়ে এলো ভালো হতো না? অনুষ্ঠানের ভেজালের কি দরকার ছিল? আপনিও কি আমার শ্বশুরের মতো কিপটা বাবা? প্রহরের প্রশ্নে থতমত খেলেন উনি। হতভম্ব স্বরে বললেন, না কইছিলাম না কয়বার বিয়ে করবা বাপ? গ্রামবাসী বারবার তোমার বিয়ের কথা শুনলে এখন বলে আপনার ছেলে কয় বিয়ে করছে। চেয়ারম্যান সাহেব, একবার তনুজার সাথে বিয়ের কথা বা নিষাদের সাথে হলো, এখন অনুষ্ঠানের কথা ওঠায় সন্দেহ করতেছে নতুন কাউরে করবা কিনা। বিশ্বাস করে না আগের বিয়ার অনুষ্ঠান যে। প্রহর সোফায় হেলান দিয়ে নির্বিকার সুরে বলল, বারবার করব। আপনার ওই ভুঁড়িওয়ালা পেটক বন্ধুর মেয়েকে বিয়ে করতে আমার কোনো আলসেমি নেই। কেপটামি না করে অনুষ্ঠানটা মহা ধুমধামে করিয়েন। বন্ধুর বৈশিষ্ট্য আপনার মাঝেও কিছুটা বিদ্যমান আছে, আমি খেয়াল করেছি। কেপটামি একটা বাজে গুণ, বিরত থাকুন এর থেকে। স্মরণিকা নিবাসের সামনে গাড়ি আসতেই নেমে গেলেন রফিক আজম। দুপুরের উত্তপ্ত তাপমাত্রায় শরীর দরদর করে ঘামছে ওনার।
1 মাসের বদলে দেরি করে এ বাড়িতে আসার সিদ্ধান্ত নিলেও পুরোপুরি নিজেকে প্রস্তুত করে আসতে পারলেন না। কথিত আছে চোরের মন পুলিশ পুলিশ, তেমনি তার মনে বারবার ভয় হানা দিচ্ছে উনি যেভাবে অপমান করতেন সেভাবে যদি ওনাকেও করা হয়। তার জন্য বাড়ির অন্য সদস্যরাও গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছে। রুকিয়া ডাকছেন, তিনি কর্ণপাত করছেন না। মায়ের ইশারায় নিশাত এগিয়ে গিয়ে ভীত সন্ত্রস্ত কণ্ঠে জানতে চায়, কি হলো আব্বা, যাবেন না? প্রহর ব্যতীত কাউকে ভরসা করতে পারছেন না রফিক আজম। ছেলেটা যেহেতু তার মেয়েকে পাওয়ার জন্য উদ্গ্রীব, সুতরাং অপদস্থ করবে না হয়তো। ভয় করছে ওনার ভেতরে প্রবেশ করতে। গম্ভীর স্বরে আদেশ করলেন, তোমার জামাইকে ডাকো, বলো আমাদের এখান থেকে নিয়ে যেতে। নিশাত কল দেয় প্রহরকে। রিসিভ হতেই গলা খাদে নামিয়ে বলে, গেটে দাঁড়িয়ে আছি, আব্বা আপনাকে ছাড়া ভেতরে যাবেন না। কেন? তোর বাপের আবার বাচ্চাদের মতো তালবাহানা কেন? ফোন দে উনার কাছে। মেয়ে মোবাইল বাড়িয়ে দিলে রফিক আজম ভারিক্কি সুরে বলে, কই তুমি? প্রহর ছাদ থেকে দাঁড়িয়ে তাদের অবলোকন করতে করতে বলে, আপনি নাকি আমাকে ছাড়া ভেতরে আসবেন না? আপনি কি চাইছেন আমি আপনাকে কুলে করে ওয়েলকাম করি? সমস্যা নেই শ্বশুর যান, বলিষ্ঠ শরীরটা কোন দিনের জন্য? আপনার মেয়েকে কুলে নিই আর আপনাকে নিতে পারবো না? এক্ষুনি আসছি, অপেক্ষা করুন। কল কাটতেই মুখের রংচং কর্পূরের মতো উবে গিয়ে ছায় রঙা হয়ে গেল রফিক আজমের। বুড়ো বয়সে কুলে উঠবেন তিনি, তাও মেয়ের জামাইয়ের। নিশাতের বুকের ভেতরে অদমনীয় অনুভূতির চাবুকাঘাত বেড়ে গেল। দাদরসে ছুটতে আরম্ভ করলো হৃদস্পন্দন। আঙুল সরিয়ে আনতে চাইলেও মৃদু দুর্বল মন। সম্ভব হলো না। হাত বাঁধা শক্ত হাতের বাঁধনে। প্রহর ঠোঁটের কাছে হাতটা নিয়ে পলকহীন অনিমেঘ চেয়ে আছে চাতকের ন্যায়। নিশাত ভাবন ঘরে অঢেল ভাবনা ভেবে অবশেষে সিদ্ধান্তে উপনীত হয় যে মুছে দেবে সে প্রহরের ঈষৎ লাল রঙে ছেয়ে থাকা ঠোঁট দুটো। অপরিমেয় সাহস নিয়ে অনুভূতিদের সায় দিয়ে তাকালো সে প্রহরের ঠোঁট জোড়ায়, ছুঁয়ে দিল আলতো করে। শিরশির করে উঠল সমস্ত দেহ। তৎক্ষণাৎ তরতর করে বেড়ে গেল রক্ত উচ্ছ্বাস। গায়ের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বিন্দু বিন্দু ঘাম ভেসে উঠল কপালে। ডান বাহুতে শক্ত হাতের স্পর্শে ঘাবড়ালো আরো বেশি। প্রহর বাহু কিঞ্চিত চাপ দিয়ে ধরে তাকে আরো গভীরভাবে টেনে নিল নিজের দেহের কাছাকাছি। সামান্য দুর্বল চাহনির লজ্জালো দৃষ্টিতে চোখ জোড়া ডুবেই বলল গম্ভীর গলায়, দেরি হচ্ছে, জলদি মুছে দে, নয়তো আমি এভাবেই চলে যাব ভেতরে। সবার সামনে কিন্তু তোকেই লজ্জায় পড়তে হবে। নিশাত তখনই তড়িঘড়ি করে লাজুক লতাকে নেতি দিয়ে মুছে দিতে লাগলো আঙ্গুলের ঘষায় ঠোঁটে লেগে থাকা লিপস্টিক, কিন্তু মোছার বদলে আরও ছুঁড়ে যেতে লাগলো। অদ্ভুত সুন্দর দেখালো প্রহরকে। হাসি পেয়ে গেল তার। সেই মিটমিটে হাসিকে চাপে রেখে গাঢ় নিঃশ্বাস ফেলল সম্মুখের পুরুষের বুকের উপর। অস্ফুট মধুর ধ্বনিতে বলল, ওড়না দিয়েই মুছতে হবে, আঙ্গুলে মুছতে গেলে সরে যায়। প্রহর ভ্রু দুটিকে কুচকে তাকালো। নিশাতের ওড়নার অর্ধাংশ হাতে নিয়ে তাচ্ছিল্যের কণ্ঠে বলল, দেখ তোর ওড়না কত নিষ্ঠুর। এমন জর্জেটে নিষ্ঠুর ওড়না দিয়ে আমি আমার ঠোঁট মুছতে দেবো তোকে? ভাবলি কি করে? আমার ঠোঁট রক্তাক্ত করে চুমু না খাওয়ার ধান্দা। ঠোঁট কেটে গেলে তো বলবি প্রহর ভাই আপনার ঠোঁট কাটা, ঠোঁটে চুমু খেতে পারবো না। এইসব একদম চলবে না নিশু, তোর সব কুচক্রি কাজ আমার জানা আছে। নিশাত তাজ্জব বনে গেল। সে কেন এমন চাইবে? জর্জেটের ওড়না দিয়ে ঠোঁট মুছলে তো রক্তাক্ত হয়ে যাবে, তারপর সে ঠোঁটের চুমু খাবে না। এত গভীর কর্মকাণ্ডের কথা সে ঘরেও ভাবেনি। অথচ সামনের মানুষটা সবসময় সব বিষয়ে সন্দেহ করে, সাধারণ বিষয়টাকে অসাধারণের পর্যায়ে নিয়ে যায়। ইচ্ছে মতো কাণ্ড নিজে সাজিয়ে ফেলে, যেটা ছিটে ফুটাও থাকে না ওর মনে। রাজনীতি করে করে এ হাল হয়েছে বলেই ধরে নিল সে, নতুবা এমন প্যাচাল কই থেকে শিখবে? মনে পড়ার ভঙ্গিতে বলল, আমার ব্যাগে মনে হয় টিস্যু আছে, দাঁড়ান দেখি। আমি দাঁড়িয়েই আছি, তুই দেখ। আচ্ছা। সাথে আনা সাইড ব্যাগ খুলল নিশাত। প্রহর সেটাই কি মনে করে চোখ রাখলো। চোখে বেঁধল খামি মোড়ানো চিঠি। নিশাত টিস্যু নিয়ে ঝট করে ব্যাগের চেন লাগিয়ে মুখোমুখি হলো প্রহরের। হাত বাড়িয়ে মুছে দিতে লাগলো ওষ্ঠজোড়া। কানের পিঠে টের পেল তপ্ত ছোঁয়া। প্রহর চুলগুলো গুজে দিচ্ছে কানের পিঠে। সন্দিহান গলায় প্রশ্ন করে, তোর ব্যাগে চিঠি কেন? কে দিয়েছে? নিশাত স্তম্ভিত।
অভ্যন্তরে কম্পন, অস্থিরতা ফুটে উঠতে শুরু করেছে ক্রমশ চেহারায়। সে কী করে বলবে এই চিঠি আপনার গতবার ঢাকা যাওয়ার সময় দিয়ে যাওয়া চিঠি জবাব? বললে নিশ্চয়ই এখনই পড়ে ফেলবে লোকটা। তারপর একটা কথাও ছেড়ে বলবে না ওকে মানুষটা। সত্য লুকাতে একটা মিথ্যা বলল। এটা এটা আমাকে আমার এক ফ্রেন্ড দিছে। বাহ, ইন্টারনেটের যুগে এসে তোর ফ্রেন্ড চিঠিও দেয়? কোন ফ্রেন্ড, কেমন ফ্রেন্ড? ছেলে না মেয়ে? বাড়ি কই? আমাদের গ্রামের নাকি অন্য গ্রামের? একের পর এক ক্রমাগত প্রশ্নের জোয়ারে হতবুদ্ধি হয়ে পড়ে নিশাত। ঠিকঠাক মিথ্যা সাজাতেও পারল না মেয়েটা। বলল, শহরের ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড। প্রহর আরো বেশি সংশয়িত দৃষ্টিতে চাইল। শহরের ফ্রেন্ড? ঢাকার? কিন্তু তোর ঢাকাতে ফ্রেন্ড কই থেকে আসবে? নিশাত চট করে আরেকটা মিথ্যা বলল। ফেসবুকে পরিচয়। সে কিছু গিফটের সাথে চিঠিটা পাঠালো। দেখি কি লিখেছে চিঠিতে। দে, আমায় দে। নিশাত বৃষ্টিকালীন আকাশে বিদ্যুৎ চমকানোর মতোই চমকালো। আরেকটা মিথ্যে কিছু বলার আগে ব্যাগ টেনে নিয়ে চিঠির খামটা নিয়ে নেয় হাতে প্রহর। প্রশ্ন করে, পড়েছি সেটা? কি লেখা এতে? আমার সর্বনাশ। মুখ ফসকে কথাটা বেড়ে গেল নিশাতের। সুটকে সরে গেল সে প্রহরের শরীরের কাছ থেকে। প্রহর রাগ রাগ চোখে চেয়ে জিজ্ঞেস করলো, কি বললি? কিছু না, পড়িনি এখনো। আচ্ছা, আমি তোর বান্ধবীর দেওয়া চিঠিটা পড়ি তাহলে। দেখি আমার ব্যাককল বউকে কি লিখলো। নিশাত মনে মনে এক নাগারে আওড়ালো, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। হ্যাঁ, নিজের সর্বনাশই তো লিখেছে সে। তবে এই সর্বনাশের কোনো ক্ষতি নেই, আছে হৃদয়ের আত্মসমর্পণ, যা কোনোদিনও মুখে বলতে পারত না সে। শ্বাস প্রশ্বাস সঙ্গ ছেড়ে দিলেও সেই আত্মসমর্পণের ছোট্ট একটি গল্প লিখেছে চিঠিতে। কিন্তু সে চায়নি চিঠিটা এখনই পড়ুক প্রহর। কিন্তু বাচ্চার উপায় নেই, মুখোমুখি আর থাকতে পারবে না সে। ভেতরে চলে যাওয়ার জন্য উদ্যত হলে প্রহর ধমকে উঠল, কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোর চিঠি পড়া হলে ফেরত নিয়ে যাস। ফেরত দিতে হবে না। গায়ে গই করে বলল নিশাত। কেন? অবশ্যই ফেরত নিবি। আমি কি লুটপাটকারী? এমন ভাব করছিস যেন তোর চিঠি লুটপাট করে ছিনিয়ে নিচ্ছি। পড়েই দিয়ে দিব। প্রহর এজাজ ছিনিয়ে কিছু নেয় না। নিশাত বিড়বিড় করলো, এক্ষুনি তো নিল আমার ব্যাগ থেকে, আপনি চিঠিটা ছিনিয়ে নিলেন। বিড়বিড় অব্দি সীমাবদ্ধ থাকলেও ওর উচ্চারিত এক একটা বর্ণ শব্দগুচ্ছ সরাসরি বলার সাহস আর কই। দেখা যাবে ঠাস ঠাস থাপ্পড় পড়েছে গালে, অতপর গালটায় ব্যথা হয়ে যাবে। তার চেয়ে ভালো জড় পদার্থের ন্যায় স্থির দাঁড়িয়ে থাকা। তবু ভেতরে ভেতরে তীব্র অস্থিরতা বেরিয়ে চলল। আর চোখে দেখতে লাগলো প্রহরকে। চিঠির ভাঁজ খুলে তাতে চোখ বোলাচ্ছে সে। থেকে থেকে সরল চাহনি কেমন কাঠিন্যতায় পরিণত হয়ে গেল। ঠিকঠাক বুঝে উঠতে পারছে না ও মানুষটার অভিব্যক্তি। এক পর্যায়ে চিঠিটা ভাঁজ করে সেটা সাথে নিয়ে চলে গেল প্রহর ঘরের দিকে। ফিরে তাকালো না পর্যন্ত ওর পানে। নিশাত বিস্ময় আহত হলো, থম মেরে গেল কয়েক পলের জন্য। কান্না পেয়ে গেল তার ভীষণ। চোখের কোল ভরে উঠল নুনটা জলে। চিঠি পড়ে কি প্রহর ভাই ওকে খারাপ মেয়ে ভেবেছে? ভেতরের এক সত্তা বলল, নিশ্চয় ভেবেছে। লিখেছিস এমন কথা, মেয়ে মানুষ এসব কেন লিখলি? অনুভূতি আটকে চুপ করে থাকবি? এসব বেহায়া কথা কেন লিখবি? আরেকটা সত্তা তার বিরোধিতা করে যেন বলল, ভুল করিসনি, এমপি সাহেব এমনটাই চেয়েছিলেন। নিঃস্বাদকার কথা শুনল না। মনে মনে নিজেকে ধিক্কার জানিয়ে বললে, কেন ওইসব লিখলি নিশু? বাজে মেয়ে ভাবছে উনি তোকে, না হলে ওইভাবে পাথরের মতো কঠিন মুখ করে চলে গেলেন কেন? এক ফোঁটা অশ্রু গড়িয়ে গাল বেয়ে চিবুক ছুঁয়ে গলা স্পর্শ করলো। হাতের উল্টো পিঠে মুছে ফেলল জল। প্রহরকে নিজের দিকে আসতে দেখে অবাক হয়। লম্বা লম্বা পদক্ষেপে এসে ওর হাত ধরে বুকে টেনে নেয় প্রহর। পিঠে হাত রেখে শক্ত করে জড়িয়ে ধরে স্তিমিতভাবে জানতে চাইল, কাঁদছিস কেন জান? নিশাতের কিশোরী সত্তা ফুঁপে উঠল। প্রশ্ন করলো, আপনি আমাকে বাজে মেয়ে ভাবছেন তাই না? না, আমার তিলবতী বাজে মেয়ে হবে কেন? সে বোকাশোকা একটা মেয়ে। তার মনে ক্যাচাল থাকলেই না বাজে কিছু করবে। সে নির্বোধ। আমি শুধু ভাবছি নির্বোধ মেয়েটা এই চিঠি লিখলো কিভাবে। আমার বিশ্বাস হচ্ছে না একদম। সেজন্য ঘরে গিয়ে আবার পড়বো ভাবছিলাম। সত্যি তুই লিখেছিস এটা?
নিঃস্বাদ বুক থেকে মাথা তুলে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। প্রহর বাতাসের মতো করে ফিসফিস করে বলল, জামাই পাগল হচ্ছিস তাহলে ধীরে ধীরে, তবে ধৈর্যের পরীক্ষা আরও বাড়িয়ে দিলি। তোর এই লিখিত আত্মসমর্পণ আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিতে চাইছে। ভাবছি চিঠিটা বাধাই করে দেয়ালে সাজিয়ে রাখবো। চিন্তা করিস না, আমাদের রুমে কাউকে ঢুকতে দেব না। আর আমাদের বাচ্চা কাচ্চা যখন পড়তে শিখে যাবে লুকিয়ে ফেলবো। নিঃস্বাদ নিশ্চুপ হয়ে রইল। এই লোকের সাথে সে পারবে না, সব কথা উল্টোপাল্টা। কপট রাগ দেখে বলে, রুমেও রাখতে পারবেন না, দেখে ফেললে সবাই কি ভাববে? এমন চিঠি লিখেছিস, কাউকে দেখিয়ে খুশিটাও জাহির করতে পারবো না। খাওয়া শেষে সোফায় বসলেন রফিক আজম সবার সাথে। বাড়ির সবাই উপস্থিত এখানে। মূলত বিয়ের অনুষ্ঠানের পাকাপোক্ত তারিখের জন্য প্রচণ্ডের আগ্রহ নিয়ে একত্রিত সকলে। সুরভও চলে এসেছে। রফিক আজম ঘাড় বাঁকিয়ে এক পলক আলতার দিকে তাকালেন। বোনের জন্য অদ্ভুত মায়া কাজ করছেন তার। অনুশোচনায় দগ্ধ হচ্ছেন ধীরে ধীরে। কায়া দেখলে মায়া বাড়ে, কথাটা যেন চিরন্তন সত্য। বোনকে দূরে রেখেছিলেন সব সময়, চেহারাটুকু দেখতে চাইতেন না। অথচ এই বোন বিনা অভিমানে কোনো ঘৃণা ছাড়া বরণ করে নিলেন তাকে বাড়িতে। খাওয়ার সময় আলতা নিজ হাতে ভাইকে দিচ্ছিল সব। এক ফাঁকে এটাও বলেছে, আমি আপনার পছন্দের পিঠা বানিয়েছি ভাই, যাওয়ার সময় দিয়ে দেব। বোনের প্রতি স্নেহ দাপিয়ে বেড়াচ্ছে ভেতরে ভেতরে। মুশতাক সাহেব গুরুগম্ভীর স্বরে বললেন, অনুষ্ঠানের ডেটটা ঠিক করে ফেলুন তাহলে, আর দেরি করে লাভ নেই। উজ্জ্বল সাহেবও বড় ভাইয়ের সাথে তাল মেলালেন। 10 দিন পর হলে কেমন হয় রফিক? প্রহর নেই এখানে। নিশাত ও শিমুল একে অপরের হাত চেপে ধরে আদরে দাঁড়িয়ে আছে। শিমুল ওর কানে কানে বলল, আমার বিয়ের কথা বলছে না কেন মামা? দুজনেরটা একসাথে ঠিক করলে ভালো হতো, দুই বান্ধবী একসাথে বউ সাজতাম রে। সত্যি করে বল, আমার ভাইয়ের জন্য তুই পাগল নাকি বউ সাজার জন্য? শিমুল স্পষ্ট স্বরে বলল, দুটোর জন্য মামা কি সিদ্ধান্ত নিয়েছে কিছু জানিস? আব্বার মনের কথা জানি না রে, তবে বাড়িতে এতগুলো দিন সৌরভ ভাই ভালোই আন্দোলন করছে, চেষ্টা করেছে আব্বাকে রাজি করাতে। সকালে সাহস করে আম্মা জিজ্ঞেস করেছিল, কিছু বলেনি। শিমুল দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সৌরভের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। জল ভরা অসহায় দৃষ্টি। সৌরভের মুখোমুখি থাকায় সেটা সৌরভ সহজেই দেখতে পায়। আব্বার পাশাপাশিই বসে আছে সে। নির্ভয় স্বরে আব্বার কানের কাছে মুখ নিয়ে বলল, আমারটার কথা বলছেন না কেন আব্বা? একসাথে দুইটার কথা সেরে ফেলুন। রফিক আজম ছেলের দিকে চোখ পাকিয়ে চাইলেন। একেবারেই নিচু গলায় বললেন সৌরভকে, বোন জামাইটার মতো বেয়াদব হইছ, ধৈর্য ধরো, বলমু। সৌরভ মৃদু হেসে সামনে তাকায়। এতগুলো দিন প্রহরের কথা মতো কাজ করেছে সে। বলতে গেলে প্রহর আব্বাকে রাজি করানোর বিভিন্ন টেকনিক শিখিয়ে দিয়েছে তাকে। যেমন একদিন প্রহরের কথা মতো সে আব্বাকে বলল, শিমুলকে বিয়ে করিয়ে আনলে আপনারই লাভ আব্বা। শিমুলকে ওর ভাইরা অনেক ভালোবাসে। প্রহর নিশুরে এক ধমক দেওয়ার আগেও বা অপমানের কিছু করার আগে চিন্তা করব তার বোন আপনার বাড়িতে বউ হয়ে আছে, এতে বোনের উপরে বাজে প্রভাব পড়বে। সেটা হিসেব করে আপনাকে আর কিছুই বলবে না। ব্যাপারটা এমন হয়ে যাবে, এক হাতে দাও আরেক হাতে নাও, মনে সব সমান সমান। এরকম অনেক কথাই আব্বাকে বলে ইনিবিনি এই বিয়েটার প্রতি রাজি করানোর চেষ্টা করেছে সে। রফিক আজম প্রহরকে ভয় পান। ছেলেটা না আবার বোনের জন্য ব্ল্যাকমেইল করে বসেন ওনাকে। তার চেয়ে ভালোই প্রস্তাব দিয়ে ভাগ্নিকে বাড়ির বউ করে নেবেন বলে সিদ্ধান্ত নিলেন। গলা খাকারি দিয়ে বললেন আলতা উজ্জ্বল সাহেবকে উদ্দেশ্য করে, সৌরভ শিমুলকে পছন্দ করে। আমি চাইছিলাম একসাথে এটারও কথা পাকা করে ফেলতে, যদি তোমরা রাজি হও তাহলেই। উষা এহেন কথা শুনে শিমুলের পাশে গিয়ে দাঁড়ায়। চোখ রাঙালো সে। এই কাণ্ড কবে ঘটিয়েছিস? হয়ে গেছে বছরখানিক আগে আপু। তলে তলে সবগুলো প্রেম করেছিস? শিমুল মুখ একটু বাঁকা করে বলল, তুমিও তো করেছো ভাবি। আমি কই করলাম? তোর লাফাঙ্গা ভাই অন্য মেয়েদের পেছনে পড়ে থাকতো, প্রেম তো করছি বিয়ের পর। আমার ভাইকে লাফাঙ্গা বললে তুমি? হ্যাঁ, কোনো মেয়ের সাথে প্রেম না করতে পারলে জেদ ধরে থাকতো, জোর করে হলেও প্রেম করার। তা এসব ছেলেদের লাফাঙ্গাই বলে। ভাগ্যিস সঠিক সময়ে আমার জন্য ভালোবাসার ফুল ফুটেছিল।
উষার কথা শুনে নিশাত ও শিমুল দুজনেই হাসতে লাগলো আওয়াজবিহীন। মুশতাক সাহেব নিষেধ করতে চাইলেন সৌরভের সাথে বিয়েটায়, কিন্তু ভাই ও ভাইয়ের বউয়ের জন্য পারলেন না। এই পরিবারের সাথে সম্পর্ক দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছেন উনি। সর্বক্ষণ বোনের কথা মনে পড়ে যায়, চোখে ভেসে উঠে বোনের নিথর দেহের উপরে ধাপধাপে সাদা চাদর দেওয়ার মুহূর্তখানা। হাহাকার করে উঠল তার অন্তর্দেশ নিমেষেই। রাবিন আসেনি, সহ্য করতে পারতেন না দেখলে। উজ্জ্বল সাহেব ও আলতা খুশি মনে সৌরভ ও শিমুলের ব্যাপারটায় সম্মতি দিয়ে দিলেন, তবে একসাথে অনুষ্ঠান হবে না, প্রহর ও প্রত্যয়েরটা হবে আপাতত। আর শিমুল কলেজে ভর্তি হবার পর বিয়ের তারিখ ঠিক করা হবে। প্রহর মোবাইল চাপতে চাপতে এলো, বুয়ার নিয়ে আসা মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি নিয়ে মুখে ঢুকালো, তৎপর বলল, সব ঠিকঠাক, কিন্তু একটা কথা বাকি রয়ে গেল শ্বশুরজান। উজ্জ্বল সাহেব কপাল কুঁচকে ছেলেকে প্রশ্ন করলেন, কি কথা প্রহর? যৌতুকের কথা। সাবলীল গলায় বলল প্রহর। তার কথা শুনে সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিশাত অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। রফিক আজম বললেন, কি চাও, যৌতুক? প্রহর ঘরের চতুর্দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ফার্নিচার টার্নিচার সবই আছে, আমি ভিন্ন কিছু চাই, গভীর কিছু চাই, সুন্দর একটা স্মৃতি চাই। আলতা সরল কণ্ঠে বলল। স্পষ্ট করে বল প্রহর। প্রহর মোবাইলটা টি টেবিলের উপর রেখে রফিক আজমের সামনে এসে দাঁড়ায়, বলে, আমার ছোট একটা চাওয়া মামুজান, আশা করি পূরণ করবেন। আমি চাই আপনি আমাকে, প্রত্যয়কে, শিমুলকে একটাবার জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেন। মামার স্নেহের পরশ পাওয়ার ইচ্ছেটা আমাদের ভিতর অপূর্ণ হয়ে রয়ে গেছে। রফিক আজম বিলম্ব না করে বসা থেকে উঠে জড়িয়ে ধরলেন প্রহরকে। অহংকারের বরফটা গলে গেল বোধ হয়। প্রত্যয়কে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিলেন। শিমুলের মাথায় হাত রাখতেই চোখে পানি চলে এলো ওনার। লুকিয়ে ফেললেন খুবই সন্তর্পণে, তবে প্রহরের চক্ষু এড়ালো না। সে সবার অগোচরে নিশাতের হাত ধরে বলে, দেখ, তোর বাপকে কাঁদিয়ে ছেড়েছি। নিশাত মনে মনে বলল, আপনি বেয়াদব হলেও ভালো মানুষ। দিনটা শুক্রবার। বাল্যবিবাহ সম্পর্কে এক সমাবেশে অতিথি হিসেবে ডাকা হয়েছে কয়েকজন বিশিষ্ট রাজনীতিবিদকে। প্রহরের পাশাপাশি বিপক্ষ দল থেকেও নেমন্তন্নের সমীরণও এসেছে। দুজন বসেছে পাশাপাশি। তাকে ডাকা হলো বক্তৃতা দেওয়ার জন্য। সমীরণ বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে রহস্যময় হাসি হেসে বলল, আজ আমরা বাল্য বিবাহ রোধে এত উপদেশমূলক কথা বলছি, কিন্তু আমার একটা প্রশ্ন, আপনারা কি জানেন আমাদের সদ্য হওয়া এমপি সাহেব প্রহর এজাজ বাল্য বিবাহ করেছেন? এমপি যদি এমন করেন, আমরা এসব মিছে বক্তা দিয়ে কি লাভ? আমি চাই প্রহর এজাজ নিজে এ ব্যাপারে আমাদের কিছু বলুক। প্রহরের হাত মুঠো হয়ে গেল, সঙ্গে সঙ্গে রাগে শক্ত হয়ে এলো চোয়াল। অনুষ্ঠানে মোটামুটি শোরগোল বেঁধে যায় সমীরণের মুখ থেকে নিঃসৃত কথার দরুন। সদ্য এমপি প্রহর এজাজের লুকায়িত বিবাহ নিয়ে কানাঘুষা কলরবের মেলা শুরু হয়ে গেল ক্ষণিকের মাঝেই। বিরোধী দলের একজন তো দাঁড়িয়ে বলেই ফেললেন, নিজে গোপনে বাল্যবিবাহ করে এসেছে বাল্যবিবাহ রোধ করতে। যে এমপি হয়ে নিষিদ্ধ কাজ করে তার এমপি হওয়ার কোনো যোগ্যতা নেই, এমন এমপি আমরা চাই না। লোকটার সাথে আরো কজন তাল মিলাতে লেগে পড়ল। এতকাল পর মুখ্যম সুযোগ মিলেছে মুশতাক সাহেব ও তার পরিবারকে জব্দ করার। সুবর্ণ সুযোগটুকু সমীরণ ও তার দলবল যেন হাতছাড়া করতেই চাইছে না। মুহূর্তে খানিক সময় আগের শান্তশিষ্ট সুন্দর পরিবেশ পাল্টে হট্টগোল বেঁধে গেল প্রায়। বাল্যবিবাহ রোধের মতো ভালো এক সমাবেশে রাজনৈতিক দ্বন্দ্ব ছড়িয়ে ছিটিয়ে পড়ল। ঘাড় ঘুরে ঠোঁটের কোণে সুপ্ত হাসি এঁকে প্রহরের দিকে তাকায় সমীরণ। আগুনে ঘি ঢালার মতো কাজটা করে সে বলল, আপনি কি এ ব্যাপারে কিছু বলতে চান এমপি সাহেব? প্রহর এক মনে নিচের দিকে চেয়ে আছে। তার ভাবভঙ্গি বোঝার বা দেখার উপায় নেই। সে কি তবে লজ্জায় মাথা নিচু করে নিয়েছে? হবারই ছিল এটা। অন্তর্দেশে অনাবিল শান্তি বয়ে গেল তার। পরক্ষণে সংকুচিত হয়ে আসে দৃষ্টিজোড়া। প্রহর চেয়ার ছেড়ে উঠে আসে। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে সম্মুখে এসে দাঁড়ায় তার। চোখে চোখ রাখে, রুষাকশায়িত দৃষ্টি। সমীরণ চমকায় না, একদম অবিচল সে। পলিটিক্স করতে গেলে প্রতিক্ষণে যেখানে যাননি নেই হাল, সেখানে এই রক্তিম চাহনির পরোয়া সে করে না।
গাঢ় চাহনি সেও নিবদ্ধ করে। প্রধান হলে দগ্ধ চাহনিতেই চলছে করাঘাত। প্রহর স্মিত হাসে, ফিসফিস করে তার উদ্দেশ্যে বলে, যুদ্ধে যাওয়ার আগে রাজা বা রাজকুমার তলোয়ার চালানোর শিক্ষা নিয়ে যায়, কিছু না জেনে বোকার মতো প্রাণের বিসর্জন দিতে যায় না। তেমন আপনারও লড়াই করার আগে শক্তপুক্ত তথ্য সংগ্রহ করে লড়াই নামা উচিত সমীরণ সাহেব। আপনার জন্য মডেলিং ব্যাপারটাই ঠিক আছে। এমপি আসনে আপনার মতো নির্বোধ মানুষকে শোভা পায় না, সেজন্য আসনটাও আপনার হয়নি। ব্যাড লাক ভাই সাহেব। সমীরণের চোখ রক্তবর্ণে ছেয়ে গেল। ক্ষিপ্র দৃষ্টিতে তাকে রইল নির্নিমেষ। প্রহর গাল বাঁকিয়ে হাসল, ভ্রু নাচিয়ে এগিয়ে গেল মাইকের দিকে। সবার হইচই থামিয়ে দিয়ে ভারীক্ষী স্বরে বলতে লাগলো, আমার বউ 18 নিচে নয়, চাইলে তার বার্থ সার্টিফিকেট চেক করতে পারেন আপনারা। পারিবারিকভাবে হুট করে বিয়েটা হয়ে যাওয়ায় কাউকে বলা হয়নি। লাভ ম্যারেজ হওয়ার বিষয়টা দ্রুতই ঘটে যায়। 2 দিন পরেই আমার বিয়ের অনুষ্ঠান, আপনারা তখনই জানতে পারতেন। তবে সমীরণ সাহেব যখন বিষয়টা খোলাসা করে দিলেন, বেশ ভালো করেছেন। আপনারা আগে ভাগেই জেনে গেলেন। ধন্যবাদ সমীরণ সাহেব। আমার তো বিয়ের কথা বলতেই শরমই লাগছিল, আপনি আমার হয়ে বলে দিয়ে বড় উপকার করলেন। থ্যাঙ্কস এ লট। সমীরণের দিকে চেয়ে হাসি মুখে ধন্যবাদ দিল প্রহর। লোকজন প্রায় হাসি মুখে করতালি দিতে লাগলেন। রাগে ফুঁসতে লাগলো সমীরণ। প্রহর তাকে পার করে যাবার সময়টায় পুনর্বার চাপা গলায় বলল, সত্যি বিয়ে করেছি বলতে লজ্জা লাগছিল। এতদিনে তুই আমার জন্য ভালো কিছু করলি, কলিজা শান্তি করে দিলি। অনুষ্ঠান শেষে ট্রিট দেব তোকে এই খুশিতে। সমীরণ দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করলো। এখনই নিজের ভুল স্বীকার না করলে সবাই তাকে চেপে ধরবে। রাজনৈতিক দ্বন্দ্ব বাঁধিয়ে অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট করতে চেয়েছিল বলে মায়ের হাতে নিয়ে বলল, সরি, আমার বোধহয় জানতে ভুল হয়ে গেছিল। কোনো প্রকার দ্বন্দ্ব আনতে চাইনি এখানে। শুধু যা শুনেছিলাম সেটা ভুল মনে হওয়ায় সমাজের চোখে সত্যটা খোলাসা করতে চেয়েছিলাম। অনুষ্ঠান শেষে প্রহর গাড়ির কাছে সমীরণকে দাঁড়িয়ে থাকতে দেখে একটুখানিও অবাক হলো না। দীর্ঘশ্বাস টেনে নিয়ে কেমন নিশ্চিত সুরে বলল, আমি জানতাম ট্রিটের জন্য তুই যাবি না। আমি কিন্তু ট্রিট হিসেবে হুইস্কি খাওয়াবো না, চা খাওয়াবো। সমীরণ ক্রোধ মিশ্রিত স্বরে চেঁচিয়ে ওঠে, আসল কথায় আয়, তোর বয়স 18, মিথ্যার আশ্রয় নিচ্ছে প্রহর এজাজ বলে বিশ্রীভাবে হু হু করে শব্দ করে হাসতে লাগলো। প্রহর বলতে কৃপণতা করল না। ভীষণ কুৎসিত তোর হাসিটা, এভাবে জীবনেও বউর সামনে হাসিস না। এক রাত্রি যাপন করা মেয়েগুলোর অর্থলোভী সহ্য করে গেলেও জনম জনম পাশে থাকা বউটা এরকম হাসি শুনলেই পরের দিন পালিয়ে যাবে নিশ্চিত। তুই আমার খারাপ চাইতে পারিস, আমি পারি না। তাই তোর একটা খারাপ দিক ধরে দিলাম, যেন তোর বউটা পালিয়ে না যায়। সমীরণের মেজাজ গরম পানির ন্যায় টকবক করে ফুটতে শুরু করলো। বলল, রিল্যাক্স রিল্যাক্স, চায়ের আড্ডায় বলবো সব। যতই হোক আমি আমার শত্রুদেরও ভীষণ ভালোবাসি। তাদের সাথে ঠান্ডা মাথায় কথা বললে ভালো আলাপ সালাপ হয়। আর মাথা ঠান্ডা রাখতে হলে অবশ্যই চা খাওয়া দরকার। শত্রুর সাথে বিষ না খেতে পারলেও 1 কাপ চা খেতেই পারি। সমীরণ কাটা কাটা গলায় মর্জি দেয়। ঠিক আছে। সে প্রহরের বিরুদ্ধে সাধারণ জনগণের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে চাইছে। একবার সাধারণ জনগণের মনে নেতার প্রতি ক্ষোভ চলে এলে নেতাকে আসন ছাড়তে বাধ্য করার জন্য তারাই যথেষ্ট। তনুজার জন্য বাবার স্নেহে আসন হারিয়েছে সে। নির্বাচনে লড়াই করার আগে কাপুরুষের মতো পেছন হটতে হয়েছে সাপোর্ট পাওয়ার কম থাকার জন্য। কিন্তু একদিন না একদিন এই আসনে বসবে সে। ভালোবাসা অন্যের হয়েছে, আসন অন্যের হয়েছে, সব কিছু নিজের করবেও। উষা জীবন দিতে বললে সে নির্দ্বিধায় দিয়ে দেবে, কিন্তু বেঁচে থাকতে দণ্ড শান্তিতে থাকতে দেবে না প্রহর ও প্রত্যয়কে। এই পৃথিবীতে তার জন্য সব মিছে হয়ে গেলেও উষা সত্য। তার প্রতিটি হৃদস্পন্দন উষাকে দিন রাত কাছে চাই, নিজের করে চাই, বুকের খুব কাছাকাছি চাই। এই সব কিছু সত্য, নির্মম সত্য। প্রহরের গাড়িতে ওঠে না সে, নিজের গাড়ি করে আসে। সাজের বেলা পেরিয়ে সর্বরের ছোঁয়া ধরণী তলে। টাং দোকানের এক কোণে ঝুলছে টিমটিমে হলদেটে আলোক ছটা, ছড়ানো বাতি। দোকানের 12 বছর বয়সী ছেলেটা চা দিয়ে গেল ফটাফট।
এমপি সাহেব তার ছোট দোকানে চা খেতে এসেছে বলে ছেলেকে তিনি এটা সেটা দিতে বলছেন চায়ের সাথে খাওয়ার জন্য। প্রহর নিষেধ করে দিলেও কিছু দিতে। ছেলেটা দোকানের টুলটা বের করে দিল ওদের বসার জন্য। সমীরণ হাতের ঘড়ির দিকে দৃষ্টি ফেলে বলল, আমার শ্যুট আছে একটু পর, একটু আর্লি আড্ডা শেষ করলে ভালো হয়। প্রহর চায়ে চুমুক দিল। চিবুকে তর্জনী রেখে চাপ দাড়িতে খড়খড়ে হাওয়া গালে বুড়ো আঙ্গুল ঘষে ঠান্ডা মগজে তিরস্কার করলো। শ্যুট নাকি ডেট? রুম ডেট? সমীরণের রাগ ধরে গেল। প্রহর তাকে রাগে বদ উন্মাদ করতে চাইছে এটা ধরতে পারলেও সে অনায়াসে মেজাজ শান্ত রেখে থাম ধরা গলায় জবাব দিল, রুম ডেট ছেড়ে দিয়েছি, কারণ আমার সব ইচ্ছে চাওয়া অনুভূতি এক নারী কেড়ে নিয়েছি। এখন সর্বনাশ তো আমি, অন্য নারীর দিকে তাকানোর মতো দৃষ্টিটাও সে ছিনিয়ে নিয়েছে তার ভালোবাসায় বিভোর করে। প্রহর এ যাত্রায় অনুসন্ধানের দৃষ্টিতে তাকায়। বিনা বিস্ময়ে সোজা সাপটা প্রশ্ন করে, প্রেমে পড়েছিস? সমীরণও সোজা পথটায় বেছে নেয়। কাষ্ঠ হাসিতে উত্তর দেয়, হ্যাঁ, তোর চাচাতো বোন নেই। প্রহর মিছে হাহুতাশ করে। উফ, তুই তো প্রেমের উষ্ণতায় পুড়ে যাবি। উড়ছি অলরেডি। তোর প্রেম পিপাসা কোনো দিনও মিটবে না। জানি। তবুও ভালোবাসবি। কি করব, মনকে ধরে রাখতে পারি না। তোর রাগ লাগছে না তোর বোনকে ভালোবাসি শুনে? প্রহর চা রেখে সিগারেট ধরালো। এক টান দিয়ে ফু দিয়ে বিষাক্ত ধোঁয়া মিশিয়ে দিল প্রকৃতিতে। শীতল স্বরে বলল, হাইপার হব কেন? উষাকে নিয়ে আমার চিন্তা নেই, কারণ তুই ওকে ভালোবাসিস। আর যারা ভালোবাসে তারা তার ভালোবাসার মানুষের ক্ষতি হতে দেয় না, উল্টো নিরাপদ অদৃশ্য বলয় রাখে মানুষটাকে সবসময়। প্রহর পুনরায় বলল, তোর জীবনের মধুর অধ্যায়ের সাথে ভয়ঙ্কর কষ্টের অধ্যায় শুরু হয়ে গেল ভেবে পৈশাচিক আনন্দ হচ্ছে। মিনময়ীকে কোথায় রেখেছিস? আছে কোনো এক প্রান্তে। পৃথিবীতে কি জায়গার অভাব আছে? তুই আর তনুজা মিলে ভাবছিস আমায় ধ্বংস করে ফেলবি? তোকে আমরা কেন কষ্ট করে ধ্বংস করতে যাব? আমাদের আরও অনেক কাজ আছে। আমার এখনো বাচ্চার বাপ হওয়া বাকি। ধ্বংস তুই নিজের কারণেই নিজে হচ্ছিস। আমার বউয়ের গল্পটা বলি এবার। ছোটবেলায় তখন ওর বয়সটা 5 হবে। গ্রামে মেয়েদের স্কুলে যাওয়া দেখে তার শুরু হলো আবদার। সেও স্কুলে পড়বে। মেয়ে ভালো করে অ আ শিখল না, অথচ স্কুলে পড়বে বলে আবদার। আমি সুযোগ পেয়ে থাপ্পড় টাপ্পড় দিলাম। মামি মারলেও কোনো লাভ হলো না। শেষমেশ জন্ম নিবন্ধন পরিবর্তন করা হলো। 1 বছর বাড়ি দেওয়া হলো। ক্লাস 1-এ 2 বছর রাখা হলো। সেদিন বউটা জেদ করেছিল বলে বার্থ সার্টিফিকেটে আজ বয়সটা 18। নয়তো রেজিস্ট্রি করতে পারতাম না। আমার বউকে বিয়ে করতে গেলি কিন্তু সার্টিফিকেটের বয়সটার খুঁজে নিলি না। জীবনে চলতে গেলে শুধু খুন করলে হয় না, ভালো পয়েন্টগুলো জেনে রাখতে হয়। তোর সাথে চায়ের ডেটটা স্মরণীয় থাকবে। আর হ্যাঁ, 2 দিন পর আমার আবার বিয়ে। বেঁচে থাকলে খুব শীঘ্রই তোকে মামা ডাক শোনাবো। চায়ের টাকা মিটে এই গাড়িতে উঠে পড়ল প্রহর। সমীর অন্য রসের তোরে দোকানের টোলটা লাথি মেরে ফেলে দিল। সব কিছুরেই একটা বিহিত সে করবে। এই বিহিতে কেবল উষাকে সেফ রাখতে হবে তার। উষার কিছু হলে এই পৃথিবীতে নিঃশ্বাস ফেলতে সে নিজেই ভুলে যাবে। বিয়ে নিয়ে শুরু হয়ে গেল 2 পরিবারই ভাগাভাগি। নিশা তো প্রহরের নয়, প্রত্যয় ও উষার বিয়ে নিয়ে। কথা হলো উষা ও প্রত্যয় একই বাড়ি থাকায় প্রত্যয় বরযাত্রী হয়ে যাবে কোথায়। তখন বড়দের আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হলো উষাকে মজুমদার বাড়িতে পাঠিয়ে দেবে নিশাতের কাছে। প্রত্যয় ও প্রহর দুজনে বরযাত্রী হয়ে সেখানে যাবে। কিন্তু এই সিদ্ধান্তে বেঁকে বসলো প্রত্যয়। সে কিছুতেই বউকে আলাদা কোথাও দেবে না। এক বাড়িতে বরযাত্রী হলে কি সমস্যা? শিমুল চোখ মুখ কুচকে বলে, কেমনে কি ছোট ভাইয়া, আমরা প্রহর ভাইয়ের বরজাতি হয়ে মামুর বাড়িতে যাব নাকি? এখানে তোমরা বরজাতি সেজে বসে থাকবা? এমন হলে একদিনে বিয়ে দুটো রাখার কি দরকার ছিল? বরং তোমরা অনুষ্ঠানটা ক্যান্সেল করে দিলেই হয়। দরকার নেই তোমার অনুষ্ঠানের। প্রত্যয় দিশেহারা হয়ে বলে, তাহলে বিয়ের দিন সকালে বাড়ি চলে যাবে উষা। শিমুল চাপা স্বরে শোধায় তক্ষুনি, তুমি এত বউ পাগল কবে হলে ভাইয়া? 2টা দিনের ব্যাপার, তারপর বউ নিয়েই আসবো। কেউ খেয়ে ফেলবে না তোমার বউকে। হলুদ টলুদের কি দরকার? বিয়ের দিন গিয়ে লাল বেনারসি পরে চলে আসবে।
ব্যাস। হতে পারে তোমাদের কাছে ব্যাস, কিন্তু আমাদের কাছে না। আর আমি আমার দুই ভাবিকে সব সাজে দেখব, সব অনুষ্ঠান করব। এত বউ বউ করিও না, প্রহর ভাই তো করে না। শেষমেশ পরাজিত হয়ে উষাকে মজুমদার বাড়ি যেতে দেয় প্রত্যয়। কিন্তু এখানে আরেক ঘটনা ঘটে গেল। আলতা শিমুলও চলে গেল মজুমদার বাড়ি কনেপক্ষ হতে। প্রহর, প্রত্যয়, মুশতাক সাহেব, উজ্জ্বল সাহেব কেবল বরযাত্রী হিসেবে স্মরণিকা নিবাসে রয়ে গেলেন। আজ নিশাত ও উষার মেহেদি হলুদ রাত্রি দুটোই একসাথে। শিমুল নিশাতের ঘরে সবুজ রঙের লেহেঙ্গা ও ফুল রেখে যায়। উষাকে সাজিয়ে পার্লারের মেয়েগুলো নিশাতকে সাজাবে। সে গোলাপি একটা লেহেঙ্গা পরে সৌরভের ঘরের দরজায় এসে দাঁড়ালো। সবে সোনালি রঙের পাঞ্জাবিটা পরে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছে সৌরভ। তার পেছনে একটা মেয়েলি প্রতিবিম্ব আয়নায় ভেসে উঠতে ঝটপট চোখ বন্ধ করে ফেলল সে। শিমুল অবাক হয়ে যায়। চোখ বন্ধ করলে কেন? তোর দিকে একটু গভীরভাবে তাকাতেই ইচ্ছে করছে, আর গভীরভাবে তাকালেই আমি অঘটন ঘটিয়ে ফেলবো। শিমুল সবিস্ময়ে আবার প্রশ্ন করলো, কেমন অঘটন? এগুলো কেমন আবল তাবল কথা? চোখ খুলুন। জোর গলায় বলল শিমুল। তার অন্যদিকে খেয়াল নেই। সে সৌরভকে সাজ দেখাতে এসেছে প্রিয়তমের থেকে প্রশংসা কুড়িয়ে নিতে। সৌরভ তার দিকে ফিরে চোখ খুলল, কোমর ধরে কাছে টেনে নিল এক ঝটকায়। টুক করে খুবই আলতোভাবে উষ্ঠা ধরে উষ্ঠ ছুঁয়ে অপরিমেয় গাঢ় স্বরে বলল, ঘটিয়ে ফেললাম অঘটন। শিমুলের দমে টান পড়ল, স্নায়ু টান টান, বুক ধরফর করতে শুরু করে। এগুলো সহজে হজম করতে পারে না সে। প্রেমে পড়ার আগে এসব তো ভাবেনি। বিড়বিড় করে বলল, এত চুমুটুবু খাবেন না, শরম লাগে। সৌরভ শক্ত করে জোরে ধরে তাকে বুকের মাঝে। কোমল শরীরটায় ব্যথা শুরু হয়ে যায় পুরুষালী শক্ত ছোঁয়ায়। মানুষটাকে ওকে জড়িয়ে ধরে নিঃশেষ করে দেবে আজ। ভাই উঠে যাও, তারপর আমি উঠবো। নিশার ঘর দিয়ে উষার কাছে যাব। মই দিয়ে কেন যাব? আমি ওর বর, দরজা দিয়ে সসম্মানে যাব আমি। প্রহরের কথায় প্রত্যয় জবাব দিল, কিন্তু আমাদের দাওয়াত দেয়নি ভাই। শিমুল মা দেখলে বলবে বউর পেছনে ছুটে এসছে। কথা কোন দিক থেকে ভুল? আর আমার শ্বশুর বাড়িতে দাওয়াত লাগবে না আমার। ব্যাগ দে। প্রহরের পিছু পিছু প্রত্যয়ও বাড়ির ভেতরে প্রবেশ করলো। কেউ ওদের খেয়াল করলো না। বাড়ির আনাচে কানাচে অতিথিদের সমাগম। একমাত্র মেয়ের বিয়ের জন্য রফিক আজম ও মুশতাক সাহেব অনেক বড়সড় আয়োজন করেছেন। গ্রামের কোনো ঘরেই বাদ রাখেনি নিমন্ত্রণ করার। কারণ অজর ওদের দিকে না এলেও একেবারে সামনে পড়ল সৌরভের। সে সহসে বলল, আপনাদের হলুদ অনুষ্ঠানের আয়োজন এখানে করা হয়নি। প্রহর দ্বিধাহীন ভাবে স্বীকার করলো, আমরা আমাদের বউদের দেখতে এসেছি। কিন্তু আপনাদের বউদের আগামীকাল নিতে আসার কথা। আগামীকাল নিয়ে যাব, এখন দেখতে এসেছি। কিন্তু অনুমতি নেই। প্রহর উগ্র চোখে দেখল, বলল, তোরটা কাছে আছে বলে আমাদের সাথে ভাব নিচ্ছিস, আর একটা শব্দ বললে শিমুলকে সাথে নিয়ে চলে যাব, তখন মাথায় হাত দিয়ে বসে থাকিস। সৌরভ রাস্তা ছেড়ে দিল। প্রহরের প্রশ্ন এলো কানে, আমার বউয়ের ঘরে মানুষ আছে। না, শুধু তোর বউ আছে। তার বেশি ঘুমানোর অভ্যাস। গতকাল থেকে ঠিকঠাক ঘুমাতে পারিনি বলে মাথা ব্যথা, তাই ভিড় জমাচ্ছে না কেউ। কিছুটা রুষ্ট মুখে বলল সৌরভ। প্রহর ফের প্রশ্ন করলো, ও কি মাথা ব্যথার ওষুধ নিয়েছে? নিয়েছে। প্রত্যয় সৌরভকে রেখে নিশাতের রুমে ঢুকে ফটাফট দরজা আটকে দেয় প্রহর। নিশাত মাত্র বারান্দায় গিয়েছিল। হুট করে আওয়াজ পেয়ে ঘরে সে প্রহরকে দেখে ফটফট করে উচ্চারণ করে, আপনি? চমকাচ্ছিস কেন? এদিকে আয়। নিশাত এগিয়ে আসতে প্রহর ব্যাগ বাড়ি দিয়ে বলল, এখানে শাড়ি, ব্লাউজ, পেটিকোট আছে। ব্লাউজ আর পেটিকোট পরে আয় ওয়াশরুম থেকে। তোকে শাড়ি পরিয়ে দিয়ে চলে যেতে হবে জলদি। বলে প্রহর চেয়ারে টেনে বসলো। নিশাতের অবস্থা বেগতিক হয়ে পড়ল। মানুষটা তাকে শাড়ি পরাবে মানে? বিয়ের আগের দিন লজ্জায় মরে টরে গেলে এসে শুকনো ঢুক গেলে বলল, লেহেঙ্গা পরতে বলেছে ফুপু আম্মা, শাড়ি কেন? লেহেঙ্গাটা আমি কিনেছিলাম, কিন্তু আমার মতামত পরিবর্তন হয়েছে এখন। আমি চাই তুই শাড়ি পর এবং সেটা আমার হাতে। আমি পরতে পারি শাড়ি। প্রহর কড়া চোখে তাকালো, ধমকে উঠল, তোকে জিজ্ঞেস করেছি আমি। না। ধামাকের তোপের মুখে পড়ে সুরসুর করে নিশাত ওয়াশরুমে ঢুকে যায়। ব্লাউজ ও পেটিকোট পরে হলুদ সিল্কের শাড়িটা গায়ে পেঁচিয়ে বের হয় কোনো রকম।
ভনিতা না করে। তবে বুকটা প্রচণ্ড ডিপডিপ করছে তার। মাথা নত করে রাখে, শরীর শিরশির করছে। প্রহরে গিয়ে সে শাড়ি টেনে ধরতেই বুকের ভেতর উদ্যাল ঢেউ শুরু হয়ে যায়। একবার মাথা তুলে তাকায়, আটকে পড়ে যায় নেশার চোখের চাহনিতে। পাগলা স্বরের মতন ছুটতে আরম্ভ করে হৃদস্পন্দন। সমস্ত দেহে চলতে থাকলো কম্পনের খেলা। হাত পাও কেমন নড়চড় করছে। প্রহর শাড়ির আঁচল বুকে ছড়িয়ে দিয়ে নিশাতের জন্য সর্বনাশ বয়ে আনা কণ্ঠে প্রশ্ন করে, ছটফট করছিস কেন সুইটার? নিশাতের ভেতরকার অস্থিরতা আরো তীব্র হয়ে যায়। প্রসঙ্গ পাল্টে ফেলে সে। আপনি শাড়ি পরাতে পারেন। তোর মতন অকর্মণ্য আমি? সবসময় উল্টোপাল্টা কথা। নিশা তার জবাব দেয় না। প্রহর ওর সামনে হাঁটু গেড়ে বসে, পেটের কাছে কুচেগুলো ধরে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। সে নিঃশ্বাসের অঘোষিত ছোঁয়ায় শ্বাস প্রশ্বাস প্রায় থমকে যাওয়ার উপক্রম নিশাতের। উন্মুক্ত পেটের দিকে পল অনুপল চেয়ে থেকে প্রহর কুচেগুলো গুজে দিল। তৎপরে পেটে ঠুটজোড়া ছুঁয়ে দেয় গভীরভাবে। নিজেকে বহু কষ্টে দমিয়ে বলে, অস্থির হোস না জান, শুধু শাড়ি পরিয়ে দিচ্ছি, আজ অন্য কিছু করব না, প্রমিস। তোর জন্য লেহেঙ্গা তুই নিজেই নিলি, রাতে আবার মতামত পাল্টে শাড়ি পরলি কেন? নিশাত সবে মুখ ধুয়ে টেবিলে এসে খেতে বসেছে। স্ব-ইচ্ছা এসেছে বললে ভুল হবে। রুকেয়া টেনে বসিয়ে দিয়ে গেছেন তাকে। গোলাকার দেখতে একখানা প্লেটে খিচুড়ি ও গরুর মাংসের ঝুলও দিয়ে গেলেন খাওয়ার জন্য। খিচুড়ি থেকে গরম ভাপা ধোয়া উঠছে শূন্যে। নিশাত ঘুমিয়ে আবিষ্ট অস্পষ্ট চোখে সেদিকে চেয়ে জবাবে মিথ্যা বলল আড়ষ্ট কণ্ঠে। হুট করে মনটা পরিবর্তন হয়ে গেল। মনে হলো শাড়ি পরলে সুন্দর লাগবে বেশি। লেহেঙ্গাতে বাচ্চা বাচ্চা লাগছিল আমায়। শিমুল দমল না, বিশ্বাস করল না তার কথায়। চেয়ারের উপর দুপা তুলে বসলো। অবিশ্বাসের সুরে বলল, তোর জবাবে রসকস নাই রে নিশু। পানছে পানছে, একদম মিথ্যা বললে যেমন হয়। নিশাত লালচে মেহেদিতে রাঙানো ডান হাতটা আর খিচুড়ির দিকে বাড়ায় না। খাবার ঘরের দেয়াল ঘড়িটার দিকে কিছু পল চেয়ে রয়। 7:30 বাজছে। বিয়ে বাড়ি হবার কারণে ঘুমটুম বিদায় জানিয়ে দিয়েছে দিনের একেবারে প্রাতকালে। গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান দুটো একত্রে হওয়ায় বেশ দেরি করে সমাপ্ত হয়েছে। প্রায় রাতের শেষ ভাগে। নিশাত হলুদের শাড়িটা আর না পাল্টে ঘুমে ঢলে পড়ে বিছানায় সকল সাজসজ্জা নিয়ে। বাথরুমে পর্যন্ত ঘুমিয়ে যাওয়া মেয়েটা আজ বিয়ের জন্য নির্ঘুম রাত পার করতে হচ্ছে। সাথে অপেক্ষাও সইছে না। বুকের ভেতর মধুর একটা অনুভূতি ঘাপটি মেরে বসে আছে। কখন সেই ঘাটতারা মানুষটাকে বর সাজে দেখবে সেই অনুভূতিটুকু। ভবিষ্যতের দৃশ্য কল্পনা করে করে ঘুম আর চোখে আসে না। ঘুমন্ত পরি মুহূর্তে হয়ে উঠল স্বপ্নপুরী। এখন তার চিন্তা হলো শিমুলকে কিভাবে বলবে তার ভাই শাড়ি পরিয়ে দিয়ে গেছে। শত হোক আপন বড় ভাই তার। ভাইয়ের করা এই লজ্জাজনক ব্যাপারখানা বোনকে বলা কি উচিত হবে? অনেক লজ্জা শরমের কথা এসব। নিশাত বলবে না। সব সময়কার মতো মাথা নাড়িয়ে বলে, মিথ্যা বলিনি। মিথ্যা কেন বলবো? মুখ ঘুরিয়ে খিচুড়িতে চামচ নাড়াতে লাগলো শিমুল। অভিমানী গলায় বলল, ভেবে রেখেছিলাম আমার বিয়ে হলে A to Z রোমান্স হতে শুরু করে তোকে সব বলবো, কারণ তুই তো আমার একমাত্র বান্ধবী। আমার খুব শখ ছিল বান্ধবীকে সব শেয়ার করার। এখন দেখি যাকে আমি আমার লজ্জা শরমের মাথা খেয়ে গোপন কথা শেয়ার করব ভাবছিলাম, সে আমাকে সেভ গায়ে হলুদের শাড়িটা বর দিয়ে গেছে সেটা বলতে চায় না। আই হেট ইউ নিশু। নিশাত চমকিত চোখে তাকালো। তোকে কে বললো উনি দিয়ে গেছে? শিমুল ফুস করে বলে উঠল, শুধু দিয়ে গেছে, শাড়িটা পর্যন্ত পরিয়ে দিয়ে গেল ভাইয়া তোকে। সবার চোখে সানি পরে থাকলেও আমার চোখে পড়েনি। আমি দেখেছি ভাইয়াকে তোর ঘরে ঢুকতে, তারপরই তোর গায়ে শাড়ি। তাহলে বোঝার আর কি বাকি থাকে? তোর অনেক বোঝা হয়ে গেছে না? তুই আমার থেকে কথা লুকিয়ে ফেললি। ভুল বুঝতেছিস তুই। আসলে তোর ভাই হয়। বড় ভাইয়ের রোম্যান্সের কথা শুনতে তোর লজ্জা লাগবে না? নিশাতের কথায় চোখ বড় বড় করে মুখে হাত দিল শিমুল। চমকানোর অভিনয় করে বলল, ওহো, চালা হয়ে গেল ভাইয়ের গাধি রানী তিলবতী। কিন্তু আমার যে রোমান্সের কথা শুনতে ভালো লাগে, আমি না হয় ভাইয়াকে আমার দুলাভাই ধরে নিব, আর তুই আমার প্রাণের বান্ধবী ও মামাতো বোন। তাহলে শুনতে লজ্জা লাগবে না? নিশাত ভ্যাবাচেকা খাওয়া গলায় বলল,
তুইও নির্লজ্জ হয়ে গেছিস। ভেঙচি কাটল শিমুল। হলে হয়েছি, ভাবি হয়ে জল ঢেলে দিলি। বান্ধবীও তার বরের বাসর রাতের রোমাঞ্চনার তীব্র ইচ্ছাটাই তোর মতো বান্ধবীর শত্রুরাও না হোক। শিমুলের এ কথায় প্রচণ্ড হাসি পেয়ে গেল নিশাতের। শিমুল সেই হাসি দেখে নিজেও তৃপ্তিদায়ক হাসি হাসে। নিশাতের নরম চিকন হাত দুটি করপুটে আগলে ধরে বলে, ভাইয়া তোকে অনেক চাই নিশু। আমরা বয়সে এক হলেও তোর জ্ঞান বুদ্ধি উপলব্ধি আমাদের থেকে কম, সেটা সবাই জানি। বড্ড সহজ সরল তুই, একদম ভরে ঝরে পড়া স্নিগ্ধ শিউলির মতো। বয়স বাড়তে থাকলেও দৈহিকভাবে তুই বাড়লেও মন থেকে ছোট ছিলি, অবুঝ ছিলি। তাই ভাইয়া হয়তো তোকে নিজের অনুভূতি প্রকাশ করতে পিছিয়ে যেত বারবার। সারাক্ষণ বলতো তুই ব্যাককল। ভাইয়া নিজ মুখে কখনো তোকে ভালোবাসি না বললেও তোর প্রতি ভাইয়ার কাজ আচরণ সব আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিত তোকে কত চায়। ভাইয়া মানুষটা একটু জটিল তেরা, কিন্তু তোকে ভীষণ ভালোবাসে। তুইও আমার ভাইয়াকে খুব ভালোবাসিস নিশু, অনেক বেশি ভালোবাসা দিস, আগলে রাখিস। নিশাতে এক দৃষ্টি তাকিয়ে থাকলো শিমুলের পানে। কি সুন্দর করে এগোছে কথাগুলো বলল শিমুল। আসলে সে ব্যাককল। শিমুলের মতন অত সুন্দর করে কথা বলতে পারে না, ভাইয়ের জন্য ভালোবাসা চাইতে পারে না। মহা মুশকিল সময়টায়ও ভাইয়ের পাশে তেমন দাঁড়াতে পারেনি। ভাইয়া পিঙ্কিকে ভালোবেসে ধোঁকা খাওয়ার পর টের পেল সে যদি নির্বোধ বোকা না হতো তাহলে শুরুতেই বুঝে যেত, কষ্ট পেতে দিত না ভাইকে। টেনে হিচড়ে পিঙ্কির মুখোশ খুলে দিয়ে বলতো, মেয়েটা শুধু নিজের স্বার্থ বুঝে ভাইয়া, ভালো টালো এই মেয়ে বাসতে জানে না। যদি বুঝদার হতো তবে শিমুলের হৃদয়ের কোঠরিতে বছর ধরে লালন করা ভালোবাসার সন্ধান পেয়ে যেত। ভাইকে তখন বলতো, তুমি শিমুলকে ভালোবাসো ভাইয়া, তোমার সামনে সকল সুখ পিছিয়ে দিতে পারবে মেয়েটা। জানো তো, যারা ভালোবাসে তারা মুঠো ভর্তি সুখ উপহার দেয়, দুঃখ নয়। কিন্তু সে বোঝেনি, বলতে পারেনি, উপলব্ধি করেনি চোখের সম্মুখে হর রোজ ফুলের মতো ভালোবাসা সাজিয়ে রেখে ইশারায় বলা প্রহরের কথাগুলো। কত কি কথা ইশারায় লোকটা সর্বদা বলে বেড়াতো, ভালোবাসা সাজিয়ে রেখেছি, যত পারিস করে আজলায় ভরে নেয়। এসব কিছুই ও বোঝেনি, কিচ্ছু না। তবে নিশাত এখন বুঝতে শিখেছে। সরলতার চাদর মনের উপর থেকে ফেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শিশু যেমন নরবরে গুটি গুটি পায়ে হাঁটা শিখে যায়, তেমনি করে নিশাত শিখছে সব কিছু। কীভাবে বুঝে নেওয়া যায় বাস্তবতা কেমন করে চিন্তা হয়, আর হৃদয়ে একছত্র আধিপত্য বিস্তার করা মানুষটাকে কিভাবে রঙিন ভালোবাসায় রাঙানো যায়। ওদের কথাবার্তার মাঝে পিঙ্কি এসে হাজির হলো। প্রথমে চেয়ারে বসে এক গ্লাস পানি পান করে একটা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে ঘুরে বসলো নিশাতের দিকে। বলল, তোর সাথে আমার কথা আছে। নিশাতের বাম সাইডে বসা শিমুল কপালে ভাঁজ ফেলে সন্দেহযুক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ে মারে তার দিকে। কি কথা নিশু, শুনবো না তোর কোনো কথা। পিঙ্কি খ্যাপাটে ভঙ্গিতে বলে ওঠে, এটা ওর আর আমার ব্যাপার, কথাগুলো ওর শোনা উচিত। কি কথা আমায় বল। এবারও তেজে গলায় বলল শিমুল। পিঙ্কিও একই সুরে উত্তর দিল, তোর শোনার সময় হয়নি, এসব কেবল বিবাহিত মেয়েদের কথা। তোর বিয়ে হলে তখন তুই শুনিস। এখন কি তোর বিয়ে হচ্ছে? পিঙ্কির ভৎসর নাম বুঝতে অতিরিক্ত প্রয়াস করতে হলো না শিমুলের। সে যে সৌরভ ও তার বিয়েটা এখন হচ্ছে না বলে তিরস্কার করলো, কথাটাও বুঝলো ঠিক। প্রদীপের লেলিহান শিখার ন্যায় তেজিয়ান হয়ে বলল, ওই দেখ তোর ব্যাবলা বর খুঁজছে তোকে, যা নিশাদকে তোর বিবাহর পরামর্শ দিতে হইব না, ভ্যাবলা বরের কাছে যা। কে ঘাড় ঘুরিয়ে দেখে হাতে একটা আপেল নিয়ে সত্যি সন্ধানী দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছে কারিম। সরাসরি চোখে চোখ পড়ে যাওয়ায় ডাকলো তাকে। সে বিরক্তি মাখা বদনে শিমুলের দিকে তাকিয়ে চলে গেল ধীরে। যাওয়ার আগে এটাও বলে গেল, পরে কথা বলবো নিশুর সাথে। শিমুল অলক্ষ্যে আগোচরে তাচ্ছিল্যের স্বরে তারই কথাটার নকল করলো খুবই বিচ্ছিরি ভাবে। নিশাদকে হুমকি দিল, ওই কুটনির সাথে তুই কথা বললে আমার তোর সাথে 1 সপ্তাহ কথা বন্ধ থাকবে, কইয়া দিলাম। নিশাতের সেদিকে মনোযোগ নেই, তার সম্পূর্ণ ধ্যান কারিমের পিঙ্কির বাহু জড়িয়ে ধরে উপরে নিয়ে যাওয়ার উপর। শিমুল সেটা আজ করতে পেরে জিজ্ঞেস করে, অমন খটিয়ে কি দেখছিস? নিশাত নেতানোর স্বরে বলে, যারা অন্যের সাথে খারাপ করে তারা কিন্তু বিনিময়ে খারাপ পায় না।
পিঙ্কিকে দিয়েই দেখ, সৌরভ ভাইকে ঠকিয়েও যত্নশীল, প্রচন্ড ভালোবাসা এমন একটা মানুষ পেয়ে গেল জীবনে। তুই কি ওর খারাপ কামনা করছিস? মোটেও না। আম্মা বলেছে একজন খারাপ করলে তার খারাপ চাইতে নেই, শুধু মাঝে মাঝে পিঙ্কির প্রতি ঘৃণা চলে আসে। আমার ভাইকে কেন ঠকাতে হলো? তোর ভাইকে আমি পাবো বলে সে না ঠকালে তোর ভাই আমার কথা ভাবতো না, আমায় ভালোবাসতো না। আমার ভালোবাসা পাবে বলেই হয়তো মিথ্যা ভালোবাসা জাল থেকে বেরিয়ে এলো সে। হ্যাঁ, উত্তম কিছু পাবে বলেই আল্লাহর এতটুকু দুঃখ সহ্য করতে হয়েছে। ধন্যবাদ শিমুল, আমার ভাইয়ার জীবনে আসার জন্য, তার দুঃখগুলো ধুয়ে মুছে দেবার জন্য। হয়েছে, এত ধনেপাতা দিতে হবে না ওকে, ওদের বাড়িতে ধনেপাতা আছে অনেক। ভারী মোটা কণ্ঠ শুনে নিশাদ ঘাড় বাঁকিয়ে সৌরভকে দেখে মুচকি হাসলো। শিমুল চোখ রাঙিয়ে বলল, আমাকে ধন্যবাদ দিচ্ছে দেখে হিংসে হচ্ছে আপনার? হিংসে আর তোকে? পিচ্ছি মেয়েদের প্রতি আমি কি নিয়ে হিংসে করব? নিশু আয়, তোকে খাইয়ে দিই। মেহেদি রাঙা সুন্দর হাত দুটো গুছিয়ে রাখা আছে। বলে প্লেট টেনে নেয় সৌরভ। রাত থেকে মনটা আনচান করছে তার। বোনের জন্য মায়া লাগছে ভীষণ। সারাক্ষণ চোখের সামনে থাকা আদরে বোনটার বিয়ে হয়ে যাচ্ছে। গ্রামে থাকলেও প্রতিদিন না হয় একবার করে দেখে আসতো স্মরণিকা নিবাসে গিয়ে, কিন্তু প্রহর এমপি হওয়ায় গ্রামে পড়ে থাকতে পারবে না। রোজ বহু কাজ থাকে তার, মিটিং থাকে। নিশাদকে সঙ্গে করে ঢাকার বাড়িতেই নিয়ে যাবে বিয়ের 2-1 দিন পর। নিশাদ মুখে লোকমা পরে নিয়ে ইশারায় কিছু একটা বলল ভাইকে। সৌরভ গাল ফুলে রাখা শিমুলের দিকে এক লোকমা বাড়িয়ে দিয়ে কড়া গলায় আদেশ করলো, হাকর। শিমুলের তখন চট করে বুকটা কেমন জানি করতে শুরু করলো। তোলপাড় শুরু হলো সেথায়। সৌরভের হাতে কিভাবে খাবে সে? অনিষিদ্ধ এক লজ্জা শুকনো পাতার ন্যায় পটপট করে ওরে এসে মনের ঘরে বসতি স্থাপন করে ফেললো তৎক্ষণাৎ। তবু সৌরভের চোখ রাঙানিতে পুড়ে নিল খাবারটা মুখে। গলায় আটকে গেল সম্পূর্ণ খাবার, চোখে জমে গেল নুনতা জল। সৌরভ পেট রেখে এগিয়ে এসে পানির গ্লাস তুলে দিল হাতে। মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো, গলা জ্বলছে? আমি কি ঠিকভাবে খাওয়াতে পারিনি? তোর কি কষ্ট হচ্ছে? সৌরভের উদ্বিগ্নতায় শিমুল আস্তে করে জবাব দিল, ঠিক আছে, আপনি নিচুরে খাওয়ান। নিশাদ বিমুগ্ধ নয়নে ভাই ও শিমুলের ভালোবাসার সুন্দর একটি দৃশ্য অবলোকন করে ফেলল। সৌরভের ফোনটা বেজে উঠলে সে মোবাইল বের করে তার হাতে দিয়ে বলে, হ্যাঁ, তোর বর ফোন করেছে, এই জন্যই এসেছিলাম। এসে বলতেই ভুলে গেলাম, কথা বল। নিশাদ মোবাইলটা নিয়ে খাবার ঘর থেকে বেরিয়ে ছুটে ফুপুর ঘরে এলো। এই ঘরটায় নীরবতার খেলা চলছে, বাকি সব ঘর গেজিত করছে অতিথিতে। সে হ্যালো বলবার আগেই অপর পাশে পুরুষালী স্বরটা সহিংস গলায় বলল, আমার ঘুম হয় না আর তুই নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিস। নিশাদ জানতে চাইল, আপনার ঘুম হয় না কেন? সারা রাত ঘুমাতে পারিনি আমি। বারবার মনে হয়েছে তুই বউ সেজে আমার পাশে বসে আছিস আর আমি তোকে আদর না করে ঘুমিয়ে যাচ্ছি। এটা তোর প্রতি চরম অন্যায় না? তাই ঘুমটা আর হলো না তোর কথা ভেবে। নিশাদ এই কথার পৃষ্ঠে কিছু বলার সাহস পেল না, একটা বর্ণ উচ্চারণ করতে পারল না। কলটা কেটে দিল চট করে। এসব কথার পিঠে কথা হয় নাকি? এসব কথা কেবলই পারে একটা কাজ করতে, এবং তা হলো হৃৎপিণ্ডের গতি নিয়ন্ত্রণ হারা করে দিতে। বের অনুষ্ঠানে নিশাতের নিজের জন্য মন খারাপ হলো। প্রহরকে সাদা পাঞ্জাবের উপর লাল শেরওয়ানি ও মাথায় পাগড়ি পরিহিত দেখে রূপকথার রাজকুমার মনে হচ্ছিল নিশাতের, আর নিজেকে লাগছিল রাজকুমারের পাশে কাঠ কোরানি। এমনটা ভাবনার হেতু হলো প্রহরকে সত্যি তার থেকে বেশি সুন্দর লাগছিল। সকলে প্রশংসা করছিল খুব। স্কুলে একসাথে পড়া কিছু মেয়ে কানে কানে ফিসফিস করে বলেছে, মিশু, তোর কি ভাগ্য রে, তোর এত সুন্দর বর, তাও কিনা এমপি পহরে যান। কপাল তোর, সামান্য একজন হয়ে ওনার পেয়ে গেলি, শুধুমাত্র মামাতো বোন হওয়ায়। কথাগুলো শুনে প্রহরকে নিয়ে বেশ হিংসা হচ্ছিল ওর। সে শুনেছে পুরুষ লোককে বিয়ের দিন ব্যাকল ব্যাকল লাগে, কিন্তু এই লোকটাকেই কেন এত সুন্দর দেখাচ্ছে? কেন? এই কেনর জবাব কোথাও পেল না সে। বিদায়ের সময়টায় পিঙ্কি কাছে সে কিছু সলা পরামর্শ দিল ওকে। নিশাতের মনে হলো মেয়েটা উল্টো ভয় ঢুকে দিয়েছে ওর মনে, সাথে কি সব ওষুধও দিয়ে দিল। এইসব ভাবে জানে
কিন্তু সে এই অনুভূতির একান্ত মুহূর্তগুলোকে ভয় ভয় হিসেবে নেয়নি কখনো। হয়তো পরিপূর্ণভাবে জানতো না বলে ভয়টাও মনে প্রবেশের সুযোগ পায়নি। ওষুধগুলো কাঁপা কাঁপা হাতে সে হাতের ছোট্ট পার্সটাই ঢুকে রাখলো। কম্পনরত কণ্ঠে প্রশ্ন করলো পিঙ্কিকে। এসব কেন খেতে হবে? পিঙ্কি বিরক্ত মুখে বলল, শরীর ব্যথা করলে খাবি। শরীর কাল সকালে ব্যথা করব এটা একেবারে শিওর। আমার বেলায় কেউ পরামর্শ দিল না, কত কষ্ট পাইছি জানিস। পরের দিন সকালেই ডাক্তার আনলো কারিম। ব্যাককেলটা অনেক ভয় পাইছিল আমার কান্না দেখে। তোর কত ভাগ্য আমি তোরে পরামর্শ দিতেছি, কষ্ট হইব একটু আধটু, এই আর কি। নিশাতের গলা শুকিয়ে কাট কাট মিনমিনে স্বরে বলে, কষ্ট কেন হবে? পিঙ্কি পুনশ্চ কানে কানে উত্তর দিল, সকাল হলেই টের পাবি। আমি যে ঔষধ দিলাম খেয়ে নিস, ভয় পাস না। নিশাতের শরীর জমে প্রায় বরফে পরিণত হবার জোগাড়। বিদায় তিথিতেও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পাশের মানুষটাকে ঘাড় ঘুরিয়ে দেখল না আর। তার মনে এখন ভয় আর ভয়। ভয়ের স্তূপ জমে গেছে মন জমিনে। রফিক আজম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। প্রহর ওনার হাত ধরে ঠোঁটে হাসি নিয়ে বলল, চিন্তা করবেন না, জোর করে আপনার কাছ থেকে আপনার মেয়েকে নিয়েছি মামুজান। হেলাফেলা করব না, আগলে রাখবো। চেহারায় কোনো পরিবর্তন নেই রফিক আজমের। তিনি প্রহরের হাতের উপর হাত রেখে বললেন, ও একটু বোকা, ছোট মানুষ তো, দেখে রাখো। এই প্রথম এতটা নরম সুরে প্রহরের সাথে কথা বললেন তিনি। লগ্নটা বিষাদের ও বিদায়ের হলেও সবার মুখে অমৃতের সন্ধান পাওয়ার মতো খুশির হাসি প্রজ্বলিত হয়ে উঠল। প্রহর লাল লেহেঙ্গা পরিহিত নিশাতকে দেখে নিয়ে রফিক আজমকে একটুখানি নিম্ন স্বরেই বলল, আপনার মেয়ে যে একটু না একটু বেশিই বোকা, এটা আমি জানি শ্বশুরজান। তবুও আপনার এই বোকা মেয়েটা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ, আমার প্রাণ। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটাতেও নিশাত থরথর করে ঘামছে। বারংবার কানে মাদলের ন্যায় ঝংকার তুলে পাচ্ছে পিঙ্কির বলা এক একটা শব্দগুচ্ছ। গাড়িতেও ঘামছিল সে। প্রহর কতকবার জিজ্ঞেসও করেছিল শরীর খারাপ কিনা, অথচ নিশ্চুপ ছিল। বিয়ে নামক শব্দটা ওর নিকট যতটা মধুর ছিল, মনে জড়ো হওয়া ভয়টা সব কর্পূরের ন্যায় উবে দিল। ভেসে গেল মনের সৃষ্ট হওয়া বন্যার জলে। বয়সটা কম বলে কি গভীর মুহূর্তগুলোর ব্যাখ্যায় এতটা বিচলিত? ভয়ে জর্জরিত হয়ে পড়ছে সে, নাকি পিঙ্কির কথাগুলো নিয়ে বেশি ভাবছে বলে? বিছানার চারপাশে ফুলগুলো সুবাস গায়ে আরো তীব্রভাবে কাটা হয়ে বিচ্ছে যেন। আর নার্ভাস হবে না সে, ভাববে না। মনে মনে সাহস দিতে লাগলো নিজেকে। প্রহর ঘরে এসে মাথার পাগড়িটা রাখলো সোফার উপর। ব্লেজার খুলে ছুঁড়ে ফেললো সোফার এক কোণে। নিশাতের দিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকলো কতক্ষণ। সন্দিগ্ন গলায় শুধালো, তুই এখনো ঘামছিস? ব্যাপার কি নিশু, কি হয়েছে তোর? প্রহরকে বিছানায় নিজের অল্প স্বল্প কাছে বসতে দেখে একটুখানি সরে এলো নিশাত। বিপাকে পড়ে গেল বড্ড। কি করে বলবে মনের অস্থির ভাবনাগুলো? মুখটা ফ্যাকাশে হয়ে গেল। শ্বাসরুদ্ধকর হালে বলল, কিছু হয়নি। প্রহর শুনল না। মাথা থেকে লেহেঙ্গার দুপাট্টা খুলে মেঝেতে ফেলে দিল। খোপার ক্লিপগুলো খুলে দিতে দিতে বলল, তুই এসব পড়েছিস, এ কারণে শরীর খারাপ লাগছে হয়তো, খুলে আয়। না না না, ঠিক আছে। তুই কি নার্ভাস ফিল করছিস? ওয়াশরুমে যাব। যা, আমি অপেক্ষা করছি। নিশাত, তুই কি ওয়াশরুমে ঘুমিয়ে পড়েছিস? নিশু বের হ, নইলে আমি কিন্তু দরজা ভাঙব। কি করছিস তুই এতক্ষণ ওয়াশরুমে? নিশুরে, তুই ঘুমানোর আর সময় পেলি না? এই রাতটার জন্য সেকেন্ড সেকেন্ড হিসাব করেছি। তুই পারলি আমার সাথে এমন করতে? চিঠিতে লিখেছিলি মন ও দেহ দুটোই আপনার। এই আমাকে দেওয়া তোর ফুলসজ্জার রাতে এসে পড়লি আমায় ধোকা দিতে। কিছু উদ্দাম অনুভূতি থাকে যেগুলোর সাথে পরিচয় হতে প্রয়োজন হয় উপযুক্ত বয়স, পরিপক্ক মন ও সঠিক সময়ের। কিশোরী বয়স ও যৌবনের মাঝামাঝি ঝুলন্ত বালক বালিকারা অজ্ঞাত থাকে অনেক গভীরতম বিষয়বস্তু সম্পর্কে। সে সকল বিষয়ে পুরোপুরি জ্ঞান না থাকায় ভয়ের একটা প্রদীপ দপদপ করে জ্বলতে থাকে বুকের গহীনে। বিয়ে নামক শব্দটার সাথে নিশাতের পরিচয় হয়েছিল ভালোবাসার সাথেও। অল্প স্বল্প আদরে আবেগে মনের নন্দন কাননে উড়ে বেড়াতো হাজারো চঞ্চল প্রজাপতি। কিন্তু শারীরিক কিছু ব্যাপারে সম্পূর্ণভাবে জ্ঞাত ছিল না সে। ছিল বললেও ভুল হবে না, কিন্তু কখনো ভালোবাসায় ক্ষতিকারক দিক ভেবে দেখেনি।
তার কাছে আদর অতি তুলতুলে একটি শব্দ। এটার যে কঠিন কিছু দিক আছে তার কিশোরী মন ভেবে দেখেনি। হুট করেই পিঙ্কির ওসব বলায় সে রোদের উত্তাপে মুষড়ে পড়া ফুলের মতোই মুষড়ে পড়েছে। অজানা শঙ্কায় ও আতঙ্কে সমস্ত শরীরে কাঁপুনি দল বেঁধে রাজত্ব করছে। চোখ বারবার জলের ভারে মুদিত হয়ে আসছে। কর্ণকুহরে আসছে প্রহরের কণ্ঠ, কিন্তু নিজেকে সামলে উঠতে পারছে না সে। প্রহরের মুখোমুখি হতে এবং তাকে অন্তর্দেশের ভয়টা বলতেও লজ্জা পাচ্ছে বেশ। অত ডাকে আর সাড়া না দিয়ে পারল না শেষমেশ। বৃদ্ধ বয়সে দেহের সমগ্র শক্তি সামর্থ্য হারিয়ে ঠক করে কম্পনরত বৃদ্ধা মহিলার মতোই কাঁপতে কাঁপতে দরজায় হাত রাখল। মেলে মাথা বের করে তাকিয়ে রইল, চাহনি নিথর ভয় মিশ্রিত। প্রহর ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়েছিল। অর্থ শরীর বের করে প্রাণহীন চোখে নিঃস্বাদকে তাকিয়ে দেখতেই বুকের ভেতরটা মুচড়ে উঠল তার। পরাধীন পাখির ন্যায় ছটফট করতে লাগলো বক্ষস্থল। অসহনীয় ব্যথা শুরু হলো সেথায়। এমন একটা রাতে নিশাতের এই বিধ্বস্ত হাল কল্পনায়ও আনার দুঃসাহস করেনি সে। এই বোকা মেয়েটাকে ধমক শাসনের উপরে রাখলেও কখনো অন্য কোনো কষ্ট দ্বারা যন্ত্রণা পেতে দেয়নি। উৎকণ্ঠিত না হয়ে দরজা ঠেলে সবটা উন্মুক্ত করলো। টেনে দুর্বল নরম শরীরটাকে বুকের মাঝে খুব আলতোভাবে চেপে ধরে ভীষণ শীতল স্বরে প্রশ্ন করলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।